সুপ্রিয় দর্শক, প্রতি মুহূর্তেই আমরা চেষ্টা করি আমাদের এটেন মিউজিকে এমন একজন শিল্পীকে আনার যার সম্পর্কে জানলে আপনারা আনন্দিত হবেন এবং বিনোদিত হবেন। আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন লোক। আমাদের সঙ্গে আছেন একাধারে একজন মিউজিক কম্পোজার, একাধারে তিনি গীতিকার, সুরকার এবং শিল্পী। আমাদের সঙ্গে আছেন সৈয়দ নাফিজ। গল্প গানে দারুণ একটা সময় কাটাবো আশা করছি, আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। নাফিজ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটেন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মের একটা বেশ জোয়ার চলছে এবং সেখানে আপনি অনেক কাজ করছেন। অনেকগুলো কাজের মধ্যে বেশ কিছু কাজ কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং সবাই এই কাজগুলো সম্পর্কে জানতে চাচ্ছে। তো তার মধ্যে আমি জানতে চাচ্ছি এই ওটিটি প্ল্যাটফর্মের যে কাজগুলো, এই বিষয়গুলো সম্পর্কে। আমার মনে হয় শিল্পী বলি, অভিনেতা অভিনেত্রী বলি, পরিচালকদের কথা বলি, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে তারা বোধহয় একটা পূর্ণ স্বাধীনতা পায়। সেই স্বাধীনতাটা অনেক ক্ষেত্রে বোধহয় সেন্সরে কিছু বাধা পড়বে না, এটা প্রথম। যেহেতু মেকিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, গানের ক্ষেত্রে গান একটা স্বাধীন মাধ্যম, সেটা যেখান থেকে আসলে আসুক না কেন, বিশৃঙ্খলা সৃষ্টি করার আগ মুহূর্ত পর্যন্ত। সো গায়ক হিসেবে বা লেখক সুরকার হিসেবে সে জায়গা থেকে আমি মোটামুটি আপাতত বাধা পাইনি। তবে ওটিটি প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার আমি যদি বলি মিউজিক্যালি, আমার মনে হয় ইট ইজ ক্লোজ টু সিনেমা বাট নট সিনেমা। আমি একটু সিনেম্যাটিক হতে ভালোবাসি। ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোতে মিউজিক্যালি সিনেম্যাটিক হবার অনেক সুযোগ পেয়েছি। মানে নিজেকে সেখানে ভেঙে আবার গড়ে তোলা যায়। একদম। শুরু থেকে আপনার ক্যারিয়ারের শুরু থেকেই 2011 থেকেই কিন্তু আপনি নিজেকে সুরকার এবং গীতিকার হিসেবে প্রেজেন্ট করেছেন। সেটা এখনো আপনি কাজ করছেন, এখন নিজের পাশাপাশি অন্যদের জন্য কাজ করছেন। প্রথম থেকে নিজেকে যে অন্যরকম ভাবে দর্শকদের মাঝে তুলে ধরেছিলেন, এটা কিন্তু একটা দুঃসাহসের বিষয়। তো সেই দুঃসাহসের জায়গাটাতে আপনি কতটুকু সফল? ছোটবেলায় আমি যখন গান শিখতাম ধ্রুব ললিত কলা একাডেমিতে, এলাকার একটা ছোট্ট গানের স্কুলে, তখন থেকেই অন্য কারো গান গাইতে গাইতে আমার মনে হলো যে আসলে এই গানের প্রতি আমি যতই আমার দক্ষতা বাড়াই না কেন, গানগুলো আমার নয়। সেই জায়গা থেকে মনে হলো যে আচ্ছা, নিজের লেখা সুর করা গান করে দেখি কেমন হয়। করে তো অবশ্যই কাউকে তো শোনাতে হবে, বন্ধুদের শোনাতাম, তারা ধীরে ধীরে ভালো বলতে লাগলো। তার মানে এই গুণটা ছোটবেলা থেকে ছিল? মোটামুটি অনেক ছোটবেলা থেকে। ইনফ্যাক্ট গুণ হিসেবে ছিল কিনা জানি না, জেদ হিসেবে অবশ্যই ছিল। ওই যে বললাম, নিজের গানের প্রতি দখল থাকার যে আইডিয়াটা, সেখান থেকে এই যে জার্নি এখন পর্যন্ত। এবং প্রতিবারই মনে হয় হয়তো আমি খুব একটা ভালো করতে পারছি কি পারছি না জানি না, কিন্তু যখনই দর্শক শ্রোতাদের ভালোবাসা পাই যে এই গানগুলো থেকে যাওয়ার মতো, অবশ্যই হ্যাঁ, তখন খুব ভালো লাগে। এই গানটির আসলে শুরুটা কিভাবে? আমি খুব ইন্টারেস্টিং কিছু ডিরেক্টরদের সাথে কাজ করি, জাহিদ প্রীতম ভাই তারই একজন। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, উনি ক্রিয়েটিভের মধ্যে আছেন। একদম। উনি যেটা করেন, ওনার প্রজেক্টের সাথে কি ধরনের গান দরকার তার ব্যাপারে উনি যথেষ্ট স্বচ্ছ থাকেন। এবং এটা দিক থেকে ভালো, কারণ কনফিউশনটা কমে যায়। গান যখন লিখছিলাম, প্রথম ড্রাফট ওনাকে যখন লিখে পাঠাই, তখন ওনার শুটিং চলছে এবং উনি লেখা দেখে বললেন যে ভাইয়া, আমি কিছু ফুটেজ নিয়েছি, আপনি একটু দেখেন, এরপরে আপনার লেখা আমি বিশ্বাস করি একটু বদলে যাবে। ফুটেজগুলো দেখার পরে আসলেই দেখা গেলো কিছু শব্দ চয়নে আমরা দুইজনই আসলে একটু ভাবতে লাগলাম যে নমনীয় বাংলা গান কিভাবে করা যায়। বাংলায় কিছু শব্দতে আমাদের মনে হয় একটু হার্শনেসটা বেশি থাকে, ওই সফট ফিলটা থাকে না। লেখার ক্ষেত্রে এই এক্সপেরিমেন্ট করার মতো সময় আসলে সব ডিরেক্টর দিতে চায় না, উনি আমাকে দিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকের প্রেমের মতন লাগে এই গানটা। এবং বর্তমান সময়ে কিন্তু গীতিকারদের মধ্যে যেটা হয়, যেটা দেখছি আমরা, যে একই ধরনের কথা বা একই গীতি কবিতাগুলো ঘুরিয়ে ফিরে আসছে। সেখানে আপনার কাজে আমরা একটু আলাদা কিছু পেয়েছি, আপনি দেওয়ার চেষ্টা করেন। আপনি কোন জিনিসটা খেয়াল রাখেন গীতি কবিতার ক্ষেত্রে? খুবই সুন্দর প্রশ্ন। গীতি কবিতার ক্ষেত্রে আমার প্রথম যখন লেখা শুরু করেছিলাম, তখন ছিল খুব সাবলীল একটা ব্যাপার, যে মাথায় যা আসে তাই লিখি, এবং অবশ্যই প্রেমের গান। ধীরে ধীরে একটু বোধহয় নচিকেতা, কবির সুমন শোনার পরে মনে হলো একটু ভারী বাংলা করি, বা সঞ্জীব চৌধুরী শোনার পরে, এবং এটা কিন্তু দর্শকরা পছন্দও করছে, রাইট। এরপরে আমরা যখন হাবিব ভাইয়াকে পেলাম, উনার গানে যখন খুব সহজ ভাষায়, বাংলা ভাষায় আমরা যখন অসম্ভব আদরের বাংলা গানগুলো পেতে লাগলাম, আবার কঠিন বাংলায় যখন আমরা অর্ণব ভাইয়াকে পেলাম, তাহসান ভাইয়াকে পেলাম, মানে বাংলা গানের একটা খুব সুন্দর সময় গেছে আমি বলবো। বাপ্পা মজুমদারের গান পেলাম, এত সুন্দর সুন্দর বাংলা আমার আছে, আমার বাংলা শব্দ আছে, সেগুলোকে নিয়ে আমি আসলে একটু সময় কাটাবো না? এবং সময় কাটানোর ক্ষেত্রে কি, ভাষার দিক থেকে কিন্তু বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। তবে এটাও সত্য, গান লিখতে গেলে যেই কঠিন জায়গাটাও আমি একটু আসলে মাঝে মধ্যে পেয়ে বসি। সেটা হচ্ছে ওই যে বললাম, শব্দের ক্ষেত্রে আমরা যদি আসলে গানটাকে ভারী দিকে নিতে যাই, যে শব্দ আমরা আসলে চয়ন করি, ওগুলোর ভেতরে একটা আড়ষ্টতা থাকে। তো ওই নমনীয় ব্যাপারটা আনার জন্য আমার জন্য সবচেয়ে
কাছের উদাহরণ হচ্ছে কলকাতা। আচ্ছা, কলকাতায় দেখবেন বাংলায় অনেক রূপক শব্দের ব্যবহার হয় শুধুমাত্র নমনীয়তাটা বজায় রাখার জন্য, এবং আই থিঙ্ক ওখান থেকে আমি আর একটু ভেঙে ভেঙে সেটাকে কতটা ইংরেজি শব্দ একান্ত বাদ দিয়ে বাংলা শব্দেই করা যায়। তাহলে বলা যায় যে আপনি যখন গীতি কবিতা লিখতে যান তাহলে আপনাকে তো অনেক স্টাডি করতে হয়, কারণ এই ভাষাটার বা এই শব্দটার ব্যবহার করলে ভাষাটা কেমন হতে পারে বা পুরো লাইনটা কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বেশি মনে হয় ঘাটাঘাটির মধ্যেই থাকেন। আমার মনে হয় গান তো দর্শক এবং শ্রোতাদের জন্য, সবার আগে শ্রোতাদের জন্য, তার কাছে সরাসরি পৌঁছাবার জন্য একটা মাধ্যম তো অবশ্যই যে সেও যে ভাষাটা বোঝে আমি সেই ভাষা ব্যবহার করি। দ্বিতীয় যে জায়গাটা আমি মনে করি এক্ষেত্রে নাটকের কাজ বেশি করি বলে বোধহয় এমনটা যে ভিজুয়াল দেখে যেটা মনে হয় যে এখানে যেটা আছে তার সাথে আমি আসলে কবিতা বা শব্দ বা লাইন কোনটা লিখলে এই পরিস্থিতির সাথে সেটা সামঞ্জস্য হবে। আচ্ছা, যেহেতু নাটকের কথা আসছে এখানে আমি একটু বলতে চাই, বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে বা আমাদের বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে ব্যাপক একটা জোয়ার এসছে, প্রচুর গল্পের পরিবর্তন পাচ্ছি, আমাদের সমাজের অনেক বিষয় নাটকের মাধ্যমে চলে আসছে, এবং সেখানে আপনারা যারা ব্যাকগ্রাউন্ড কোডিং করছেন, আপনি কিন্তু আমার যদি ভুল না হয় আপনি শব্দ স্টুডিওতে আছেন অ্যাজ এ হেড মিউজিক কম্পোজার হিসেবে, এবং সেখান থেকে আপনার কাজ করা, আপনি নাটকের ব্যাকগ্রাউন্ড কোডিংগুলো করছেন। এই যে নাটকের এত ভিন্নতা, তার সাথে মিউজিকের একটা বিষয়, এটা আমরা বাহিরের দেশে দেখেছি, বাংলাদেশে এই বিষয়টা কিন্তু প্রায় নতুন বলা যায়। তো কবে থেকে এই ভিন্নতাটা আপনি পেয়েছেন বা আপনার কাছে মনে হয়েছে নাটকেও ভিন্নভাবে মিউজিক দেওয়া যায়? এটা একটা পার্সোনাল চ্যালেঞ্জ বলতে পারেন, কারণ আমরা যারাই নতুন শুরু করি পৃষ্ঠপোষকতার অভাবে প্ল্যাটফর্মগুলো যখন আমাদের জন্য সমীচীন ফল নিয়ে না আসে, সেটা ইউটিউব হোক বা যে কোনো জায়গা হোক বা যে কোনো প্রডিউসার হোক বা যে কোনো কাজ হোক বা নিজের রিলিজ করা গান নিজের চ্যানেলে হোক, তখন আসলে কেউ হয়তো বেছে নেবে আমি মনক্ষুণ্ণ হয়ে আমি কাজ ছেড়ে দিই। আমি চিন্তা করলাম না, এমনটা আমি কেন করবো, বরঞ্চ আমি আসলে ডিরেক্টরগুলোকে স্বপ্ন দেখাই, এবং স্বপ্নবাজ কিছু ডিরেক্টরের কাজগুলো যখন বা ভালো গল্পগুলো যখন আমি পেতাম, আমি ওটাকে আসলে একটা প্ল্যাটফর্ম বা পোর্টফোলিও হিসেবে নিতাম, যে আমি যদি এখানে আমার সর্বোচ্চ ভালোটা দেই কেউ না কেউ তো আমাকে খুঁজে বের করবে, এবং তারই ধারাবাহিকতা এখন অবধি তাই হচ্ছে। তার মানে প্রতিনিয়ত আপনার মধ্যে গবেষণা করার যে প্রবল ইচ্ছা সেটা আমরা দেখেছি, পেয়েছি। আচ্ছা, অনেক তো গল্প করেছি, কিন্তু আপনার কণ্ঠে একটু গান শোনা হলো না, একটু শুনবো দুটো লাইন, যে কোনো ভালো লাগার গান। অবশ্যই এই জায়গাতে এসে নিজের গান তো গাইবই। আমি 2019-এ ডিউরিং কোভিড অমি ভাই আসলে ব্যাচেলার পয়েন্টের জন্য অনেক পরিচিত। ওনার একটা রোমান্টিক ধাঁচের নাটক ছিল অপূর্ব এবং তিশার হঠাৎ দেখা, ট্রেনের সিকোয়েন্সে খুব সুন্দর একটা গান যায়, সেই গানের কিছু অংশ গাইছি। প্লিজ শুনুন। দূরে যে ছিলে ভালোই তো ছিলে, প্রেমের চিঠি পুরনো খামে আড়ালে রাখি আমি সামলে দু চোখে, লুকিয়ে রাখা পুরনো নামে দেখা হবে ভাবিনি আগে, দূরে বহু দূরে পথ গেছে সরে, কেন এলে তবে ফিরে অচেনায় তীরে স্মৃতিদের ভিড়ে, হারিয়ে গেছি কবে যে। দারুণ একটি গান শুনছিলাম, এই গানটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব সাড়া ফেলেছিল। তিলোত্তমা প্রজেক্টের একটি গান আছে জানি না, যে গানটিও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল, এই গানটি সম্পর্কে একটু জানবো। আবারও জাহিদ প্রীতম ভাইয়েরই কাজ। তিলোত্তমাটা উনি আমার কাছে যখন নিয়ে আসেন তখন বলেন যে ভাইয়া আপনি সাউথ ইন্ডিয়ান মিউজিক অনেক পছন্দ করেন, আমি আপনার কাছ থেকে পুরো একটা সিনেমার ধাঁচের মিউজিক চাই, ব্যাকগ্রাউন্ড স্কোরিং থেকে দুটো গান। এটাও কি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ছিল? এটা ইউটিউবের জন্য ছিল। আচ্ছা, আমাদের সাথে একটা অনেক বড় লাক্সারি ব্র্যান্ড জুড়ে ছিল, তাই কাজের ব্যাপারে একটু সিরিয়াস হতে হয়েছিল, মানে নাটক হওয়ার সাথেও ওটাকে মোটামুটি সিনেমার মতো একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। তো জানি না গানের ক্ষেত্রেও ব্যাপারটা একটু পার্সোনাল, তো এই গানটার সাথেই আসলে আমাদের সখ্যতাটা প্রথম তৈরি হয়, মানে পরিচয় বলতে পারেন। তো তখন উনি আমার কাছে একটা গান চান, এবং আমি ওই গানটা লিখে শুরু করে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে প্রথম কণ্ঠে যে গান সেটাই গেয়ে ওনাকে পাঠাই। উনি এতই মুগ্ধ হয়ে যান, উনি সেটে ঠিক ওই রেকর্ড করা গানটাই ব্যবহার করেন, এবং উনি আমাকে সেট থেকে ভিডিও কল দিচ্ছিলেন, ফোন দিচ্ছিলেন বারবার, আমি তখন ব্যাকগ্রাউন্ড স্কোরিং করি, এবং আমাকে দেখাচ্ছে যে লাইটসম্যান থেকে শুরু করে সবাই শুধু হাওমাও কান্নাকাটি করছে ওইটা শুনে। বলছে ভাই এই হচ্ছে গানের অবস্থা, এবং দ্রুততম সময়ে আপনি গানটা তৈরি করেন। এবং গানের ক্ষেত্রে
প্রথম অংশটুকু বুঝতে বললাম একটু ব্যক্তিগত জায়গা থেকে লেখা, দ্বিতীয় অংশটুকু অবন্তী সিথি আপুর কথা ভেবে লেখা ছিল, এবং সুরের গাঁথনিটাও ছিল একটু ক্লাসিক্যাল, যাতে উনি ভালোভাবে গাইতে পারেন। কিন্তু পরে গানটা আসলে দ্বৈত কণ্ঠে যায়নি, এটা ডিরেক্টরস কল ছিল। আমার কাছে খুব খারাপ লেগেছে, কিন্তু দিন শেষে আমি যেটা বলবো, ওই থাকে না যে শিল্পীর কথা ভেবেও গানের কথা লেখা, আবারও আবহ বা প্রেক্ষাপট ভেবে লেখা, ওই ব্যাপারটা তো ছিলই। সেটা আসলে ভিজুয়াল দেখলেও বুঝবেন, গল্পটা দেখলেও বুঝতে পারবেন। সম্প্রতি সময়ে জাসিয়া এবং সালমান মুক্তাদিরকে নিয়ে কিন্তু একটা কাজ করা হয়েছে, যে কাজটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা দুটোই ছিল। এই কাজটি সম্পর্কে জানতে চাইবো। তোর জন্য গানটাও স্পেশাল। এই গানটা অলমোস্ট চুরি হতে হতে বেঁচে ফিরে আসা একটা গান। সে গল্প অনেক বড়। আপাতত এতটুকু বলতে পারি যে ওই অনেক সময় আমরা কিছু আর্টিস্টকে গান পাঠাই যে প্লিজ আপনি এটা ডেমো গেয়ে পাঠান, সেখান থেকে আসলে গানটা এক হাত দু হাত করে খুব বড় জায়গায় চলে গিয়েছিল। অলমোস্ট বেঁচে ফিরে যখন দেখলাম যে এই গানটাকে আমার বাঁচাতে হবে, তখন আই মেট দিস প্রডিউসার নাহিদ মেহেদি রহমান। উনি ইজ এ ভেরি অপটিমিস্টিক পারসন, এখন যদি উনি কাজ করছেন না। তো উনি আসলে আমাকে বললেন যে আমি এই গানের মিউজিক ভিডিওতে তোকে এবং আমার যারা মডেল আছে তাদের সবাইকে একটা মানে প্রিমিয়াম স্টার ফিল দিতে চাই। সো কমপ্লিট কলটা আমার, আমি যা গল্প বলবো সেটাই থাকবে, গানের সাথে হয়তো মিল থাকবে না, কিন্তু এটা আমাকে বানাতে দিতে হবে। আই ওয়াজ হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। পরে গিয়ে সেটে গিয়েও আসলে এটা একদম বাস্তব সত্য কথা, আই গট দ্যাট ট্রিটমেন্ট লাইক আ স্টার। এটা কেন বারবার বলছি, কারণ গানের কথা অনুযায়ী সব গায়কেরই যারা আসলে লেখে তাদের নিজের একটা ভিজুয়ালের বা গল্পের একটা ধারণা থাকে। তো ওই ধারণার অনেকটা কাছাকাছিও গেছে বলবো না, আবার একদম যে নেই তা না। যেভাবে দেখানো হচ্ছে সেখানে একটা গল্প আছে। এই গানটা নিয়ে আমি মোটামুটি ভালো সাড়া পেয়েছি, এবং এই গান থেকে সাড়া পেয়েছি সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রির ভেতরকার শিল্পীদের কাছ থেকে। থাকে না কিছু গানের ভিউ হয়তো সহকর্মীদের কাছ থেকে, হ্যাঁ ভিউটা ফ্যাক্টর না, এখানে আসলে গানের কোয়ালিটির জায়গা থেকে বা কি আউটপুট এসছে এটা যখন তারা বুঝতে পারে তখন তারা কিছু কাজ তো শিল্পীরা করে নিজের জন্য বা নিজেকে মডিফাই করার জন্য বা ভেঙে কতটুকু গড়তে পেরেছে সেটা দেখার জন্য। সবসময় তো এখন দেখছি যে শিল্পীরা নিজেদেরকে প্রমোট করতে চায়, গানের মধ্যে কোনো আর্টিস্টকে নিতে চাচ্ছে না। তো আপনি আপনার গানের ক্ষেত্রে অন্যান্য আর্টিস্ট কেন রেখেছেন? যদি বলি নাটকের ক্ষেত্রে যেটা হয়, সেখানে তো আসলে একটা বাধা ধরা ব্যাপার থাকে, নায়ক নায়িকা থাকে, এক্স্যাক্টলি তাদেরকে দিয়ে ভিজুয়ালটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিছু ডিরেক্টর সংবেদনশীল, তারা হয়তো তাদের জায়গা থেকে যদি কনসিডার করে অনেক সময় আর্টিস্টদেরকে দেখাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম শুটিং এর স্বল্পতা, মানে সময়ের স্বল্পতার কারণে হয়তো তারা ওই সুযোগটা করে উঠতে পারেন না। নিজের গানের ক্ষেত্রে কে না চায় আসলে নিজেকে প্রমোট করতে? অবশ্যই চাই। যেমন পাত্তা দিলা নামে একটা গান আছে আমার, অনেক আগেই রিলিজ হয়েছে, গানটা ভালো সাড়া ফেলেছিল। সেই গানে দেখা যাচ্ছে এতগুলো ইনফ্লুয়েন্সার ছিল ওই সময়কার ইউটিউবার্স, আমি যে আছি ওটা আসলে থাকা সত্ত্বেও না থাকার মতো। তো এখানে কিছু ব্যাপার ঘটে যায় যে আমি প্রেজেন্ট হতে হতেও মোটামুটি একসময় একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম যে না, তাহলে বোধহয় আমাকে আগে জায়গাটা তৈরি করে নিতে হবে, এরপরে সামনে আসতে হবে। সেই জন্য আমাকে আসলে একটু কম দেখা যায়। না, আমরা কিন্তু আপনাকে অভিনয় শিল্পী হিসেবেও পেয়েছি, আপনি ক্যারেক্টার ওয়াইজ কিছু রোল প্লে করেছেন এবং গানও করছেন। আসলে কোন সত্তাটা আপনার বেশি ভালো লাগে? অবশ্যই গায়ক, তবে অভিনেতা হিসেবে যে জায়গাটা আমি বিশ্বাস করি, একজন পলিম্যাথ আর্টিস্ট আসলে কখনোই এক মাধ্যমে খুশি থাকে না। আপনি যদি সত্যজিৎ রায়ের কথা বলেন, একের অধিক বিষয় উনি পারদর্শী ছিলেন, কারণ আসলে উনি তার নিজের কাজের প্রতি যে কোয়ালিটি সেটা সে মেনটেন করতে চেয়েছেন। টু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, এরকম আরও অনেক নাম আছে যারা পলিম্যাথ আর্টিস্ট, খান আতাউর রহমান স্যার। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে একটু এলিয়েনেটেড ফিল করানো হয় যে একটু আমি সবার থেকে আলাদা, বা আমি হয়তো নিজেকে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য জোর করে এত কিছু করছি, এমনটা একদমই না। যেখানে আমার মনে হয় আই উইল বি ফিটিং, অথবা কেউ যদি মনে করে যে না এটার জন্য নাফিস যোগ্য, তাহলে সেই জায়গাটা আসলে কিভাবে যেন উসিলায় মিলে যায়। আসলে প্রতিনিয়ত আমরা কিন্তু প্রশ্ন করি যে একজন শিল্পীকে যে আপনি আপনার নিজেকে কোথায় দেখেন। আমি আপনার উত্তরেই বুঝে গেছি আপনি আপনার নিজেকে কোথায় দেখেন। আপনার ক্যারিয়ার প্রশ্ন করার আমার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ অবশ্যই আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। গল্প গানে আমাদের সময় শেষ, যেতে হবে। যাবার আগে এটিএন বাংলা দর্শক আর আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে কি বলে যাবেন? অসংখ্য ধন্যবাদ এটিএন মিউজিককে আজকে আমাকে এখানে এই আয়োজনে আমন্ত্রণ জানাবার জন্য। আমার ফ্যানদেরকে সবসময় একটা কথা বলি, আমি নাফিস, আই ট্রাই মাই লেভেল বেস্ট টু বি এনাফ, সো এনাফ ইজ এনাফ, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। তবে একটা সিটিং এ আসলে আপনার কাছ থেকে অনেক কিছু আমি জানতে পারিনি। আমরা আবারও বসবো আপনার সাথে। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাবেন। দর্শক, গল্পে গল্পে কত কিছু জানা হয়েছে, অনেক কিছুই অজানা রয়েছে, জানবো আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে আমাদের জন্য? এই গানটাও আমার খুব পছন্দের, এক্সপেরিমেন্ট করতে পেরেছি যদি বলেন তাহলে এই গানটা সবচেয়ে বেশি। সেকশন 302 নামে একটা নাটক এসছে, সেখানে রিয়াদ মাহমুদের জন্য এই গানটা করেছি। গানটির নাম হচ্ছে প্রেমরণ, প্রেম এবং মরণকে মিলিয়ে প্রেমরণ। গানের কিছু অংশ গাইছি, শুনবো। প্রেমের
আসিল যে মনে কাছেতে সে ভালো বাসিল গোপনে লুকানো ছোঁয়াতে কিসের মায়াতে চঞ্চল চোখ জাগে শয়ন স্বপনে প্রেমের লিগিলা খেলা খেলা রে যায় যে কেটে বেলা বেলা রে অন্ধ হৃদয় যেন খুব অসহায় মাটির পুতুল আমি নরম সঙ্গ দোষে গেলাম খসে হৃদয় আমার পাথর হলো কোন আগুনে পুড়ে মরি যে কোন দোষে ভাবি বসে বসে দয়াল বিনে কেউ তো জানে না সত্য মিথ্যার ধার ধারে না এখন আমার উপায় কি বলো কান্না পরে খুশি মরি যে কোন দোষে ভাবি বসে বসে